নমস্কার, আবার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি। রাত্রি 9:30টায় সিঙ্গুর আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত, সেই খবর দিয়ে শুরু করছি। কারণ কেন্দ্রে মোদী সরকারকে চাপে ফেলতে রাজ্যগুলি নিয়ে ইউনিয়ন তৈরির দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। किसान को बचाने के लिए, यूथ को बचाने के लिए, मजदूर को बचाने के लिए, सबको इकट्ठा होने के लिए फेडरल स्ट्रक्चर में स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए। बंगाल को बचा लिया ममता जी ने, अब देश को बचाना है। 21-এর কুরুক্ষেত্রে বিজেপিকে কুপকাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর 22 গজেও কি নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার মমতাই? সোশ্যাল মিডিয়া যখন মোজে বেঙ্গলি প্রাইম মিনিস্টারের হ্যাশট্যাগে, তখন নবান্নে মমতার দরবারে দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। 30 মিনিটের সাক্ষাৎ, তারপর সাংবাদিক বৈঠক। बंगाल को बचा लिया ममता जी ने, अब देश को बचाना है। तो बीजेपी आएगी तो देश बचेगा, बीजेपी रहेगी तो देश बिगड़ेगा। পর্যবেক্ষকদের মতে টানা কয়েক মাস ধরে দিল্লি হরিয়ানা সীমানায় চলা কৃষকদের আন্দোলন যথেষ্ট চাপে রেখেছে কেন্দ্রের মোদী সরকারকে। এই আন্দোলনেরই নেতা রাকেশ টিকায়েত। प्रधानमंत्री तो जब तक चाहे बीजेपी बन सके बीजेपी बन सके, इनमें क्या दिक्कत है? तो यहाँ पे प्रधानमंत्री तो कोई भी आदमी बन सके, जिसे जनता चाहती है वो बन जाएगा। টিকায়েতদের পাশে দাঁড়িয়ে মোদীকে হঠানোর ডাক দিলেন মমতা। 2024 के चुनाव से पहले एक यूनाइटेड ऑपोजिशन की भी मांग उठ रही है। इन परिस्थितियों में क्या आप यूपीए को लीड करना चाहेंगी? हम कुछ नहीं करने चाहेंगे, हम एक ही बात करने चाहेंगे कि मोदी जी को हटाने चाहेंगे। বিচ্ছিন্নতাবাদী নেতা রাকেশ টিকায়েত বিচ্ছিন্নতাবাদী নেতা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা তো চাইবেন ভারতবর্ষটাকে খণ্ডিত করতে, বাংলায় অস্থিরতা তৈরি করে পশ্চিম বাংলাদেশ তৈরি করছেন। বারবারই বুঝিয়ে দিয়েছেন জাতীয় স্তরে মোদী বিরোধিতায় তিনি অন্যতম মুখ। এদিনও বিরোধী ঐক্যের ডাক মমতার গলায়। स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए, जो यूनियन में एक साथ में मिलके अगर कोई स्टेट को ये लोग हैरेस करे तो और सब स्टेट मिलके उसको फाइट करे। কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর এদিন ফের মোদীর বিরুদ্ধে সুর চড়ান মমতা। प्राइम मिनिस्टर ने कुछ नहीं दिया है भाषण छोड़ के, तो भाषण देना नहीं है। अगर जनता के लिए करता तो डिवाइड एंड रूल नहीं कर सकते थे। तो स्टेट अलग सेंट्रल अलग ऐसा नहीं बोलना चाहिए था। और हर बात पे स्टेट गवर्नमेंट को बुलडोज करना ये फेडरल स्ट्रक्चर में ठीक नहीं लगता। বিতর্কিত 3 কৃষি বিল ঘিরে শুরু হওয়া এই আন্দোলনকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি মোদী সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা আগামী বছর পাঞ্জাবের বিধানসভা ভোট তো বটে, আসন্ন লোকসভা নির্বাচনেও বিজেপিকে বেগ দিতে পারে। কৃষকদের এই ক্ষোভকে অস্ত্র করেই জাতীয় রাজনীতিতে মোদীর ওপর যে তিনি চাপ তৈরি করতে চাইছেন, এটা স্পষ্ট করে দিলেন মমতা। মত পর্যবেক্ষকদের একাংশের। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দুর্গতদের দুয়ারে অভিষেক। মুর্শিদাবাদের বহরমপুর, রঘুনাথগঞ্জে বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে। শুনলেন অভাব, অভিযোগ, দিলেন আশ্বাস। যেন ঘরের ছেলে, কখনো দাদার মতো পিতৃহারা ছেলেটাকে জড়িয়ে ধরলেন, কখনো মাটির দাওয়ায় বসে শুনলেন অভাব, অভিযোগ। নির্বাচনের আগে কলা পাতায় ভাত খাওয়া, হাতিয়াতে বসে ছবি তোলা, এই করা সেই করা, মানুষের সুখে আপনি তৃণমূল কংগ্রেসকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আপনার বিপদে তৃণমূল কংগ্রেস আজীবন ছিল, আছে। বজ্রপাতে একদিনে 28 জনের মৃত্যু, তাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। যেমন বহরমপুরের প্রহ্লাদ মুরারি, অভিজিৎ দাস। এদিন দুজনেরই বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেশায় রংমিস্ত্রি, প্রহ্লাদের 2 সন্তান কলেজ পড়ুয়া। পরিবারের একমাত্র রোজগারকে হারিয়ে চরম দুর্দশা। পরিবারের একটাই দাবি, তারা খুবই গরিব, একটু সহযোগিতা, একটা চাকরির ব্যাপারে তারা দাবি জানাবেন। আমার একটাই মানে আপনাদের কাছে আবদার, যে যাতে আমার একটা ছেলের, মানে বড় ছেলের যদি আমার কোনো একটা ব্যবস্থা করে দেন,
তাহলে আমার সংসারটা যে করে হচ্ছে চলতে হবে। অপেক্ষারত মুরারি পরিবারের দুয়ারে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাটির দাওয়ায় বসে শোনেন পরিবারের সদস্যদের কথা। এরপর অভিষেক চলে যান অভিজিৎ বিশ্বাসের বাড়ি। এক ছেলে এক মেয়েকে নিয়ে এখন দিশেহারা অভিজিতের স্ত্রী। অভিষেক কথা বলেন তার সঙ্গে। মুরারি পরিবারের মতো অভিজিতের স্ত্রীও একটা চাকরির আর্জি করেন। অভিষেক দেন আশ্বাস। নাবালক সন্তান আছে, আমি ওদেরকে কি করে মানুষ করব, কি খাওয়াবো, আপনি একটু আমাকে দেখেন, আপনি একটু আমাকে কাজের মানে ব্যবস্থা করে দেন, আমি এটুকুই বলি। বহরমপুরের মতোই রঘুনাথগঞ্জের নওদা গ্রামে শোকের ছায়া। এই গ্রামেরও 6 জনের প্রাণ গেছে বজ্রাঘাতে। মুর্শিদাবাদের এই প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা মূলত নির্ভরশীল হচ্ছে অন্যের জমিতে চাষ করে। ফলে পেশাগত টানে ঝড় বৃষ্টি বা বজ্রপাতের ঘটনা যাই ঘটুক না কেন, নিজেদের ফসল বাঁচানোর জন্য এবং তা থেকে সংসার চালানোর জন্য আয় করার জন্যই মাঠে থাকতে হয়। মাঠে আমরাও গেছিলাম। আপনি ছিলেন মাঠে? আমরাও ছিলাম, দুটা তিল দিয়েছিলাম, ঝাড়ছিলাম। দেখে কেন নিলে না আমার ধুনকে, কেন নিলে? নওদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরে মৃত 7 জনের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনেন তাদের কথা, দেন কাজের আশ্বাস। এখানে অভিষেক যেন ঘরের ছেলে। আমি ওনাকে চাকরির আবেদন জানিয়েছিলাম, উনি বলল ঠিক আছে চাকরি দিব। আমার ছেলে মেয়েকে কি মানুষ করবে ছোট ছোট, তাই আমার হাতে 2 লক্ষ টাকা তুলে দিলে আর আমি একটা চাকরির জন্য কথা বললাম। এভাবেই দুর্গতদের দুয়ারে অভিষেক। বৃহস্পতিবার যাবেন হুগলি। আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারীর মুখে নিউটনের 3য় সূত্র। পাল্টা সুর চড়ালো তৃণমূল কংগ্রেসও। এফআইআর করলেই কোনো রাজনৈতিক লোককে হ্যারাস করা যায় না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে, এটা মাথায় রেখে চলবে। 7 নম্বর লোক কল্যাণ মার্গে 40 মিনিটের বেশি বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ফের একবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। এজেন্ডা রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। এজেন্ডা টপে হচ্ছে ওটা। আপনারা বাঙালি, পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলায় আপনারা প্রত্যেকদিন দেখছেন চা খেতে দেবে না। এটা কোন সভ্য দেশে আছি আমরা? এটা ভিত্তিহীন। আসলে জনগণের কাছে হেরে গেছে রায়, সেটা ওরা মানতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নানা রকম গল্প তৈরি করার চেষ্টা করছে। মোদী, শাহ, নাড্ডা, পদ্ম শিবিরের 3 শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক শুভেন্দু অধিকারীর। এজেন্ডা একটাই, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। সূত্রের খবর, দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মোদী সারা। ঘরে বাইরে তাই নতুন লড়াইয়ের প্রস্তুতি পদ্ম শিবিরে। দিল্লিতেই বৈঠক শুভেন্দু, সৌমিত্র, অর্জুনদের। 38% ভোট, 77 আসন নিয়ে বাংলায় নতুন লড়াই চাইছে পদ্ম শিবির। সূত্রের খবর, রাজনৈতিক ও প্রশাসনিক 2 রাস্তাতেই লড়াই চায় বিজেপি। রাজ্যের আইন শৃঙ্খলার দিকে নজর রাখছে কেন্দ্র। 23 জুন থেকে জেলায় জেলায় ধর্নায় বসবে বিজেপি। সূত্রের খবর, বাংলায় অল আউট চাপের রাজনীতি চাইছেন বিজেপির নেতারা। মঙ্গলবার শুভেন্দুর মুখে ছিল 356 ধারা প্রসঙ্গ। বুধবার তুললেন রাজ্যে সিএএ প্রসঙ্গ। সিএ তো 5টা রাজ্যে ইতিমধ্যে চালু হয়ে গেছে, এটা সমর্থনযোগ্য। এবং যেহেতু 5টা স্টেটে চালু হয়ে গেছে, তা পশ্চিমবঙ্গটা আলাদা দেশ নয়। কেউ কেউ ভাবছেন 213টা সিট জিতে পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, সেই রাজ্যের একটা প্রধানমন্ত্রী আছে। পশ্চিমবঙ্গে যেভাবে রোহিঙ্গাদেরকে গুরুত্ব দিয়ে এলাকা দখল করা হচ্ছে এবং বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে জেসিবি দিয়ে, তা আমার মনে হয় সিএ হলে পশ্চিমবঙ্গ জেগে উঠবে, পশ্চিমবাংলা বেঁচে যাবে। শুভেন্দুদা তো বলে দিয়েছেন 356-এর চেয়েও খারাপ জায়গায় চলছে। এটা নিয়ে আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। ভোটে হারের পর বাংলায় স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে নতুন কৌশলে প্রচার শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের লাগাতার টুইট প্রচারে তেমনটাই ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
রাজ্যে হিংসার অভিযোগ হাতিয়ার করে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে পদ্ম শিবির। তোষণের অভিযোগ তুলে হিন্দু সহিষ্ণুতা এবং নয়া বহুত্ববাদ প্রচারের কৌশলেই সিএএ 356তে ফের শান মনে করছে রাজনৈতিক মহল। 38% সমর্থন ধরে রাখতে মরিয়া পদ্ম শিবিরের নতুন স্ট্র্যাটেজি। রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজীবকে এক হাত নিল বিজেপি, তীব্র কটাক্ষ তৃণমূলেরও। ডোমজুড়ে পড়ল গদ্দার পোস্টার। রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। যাদের মেরুদণ্ড নেই তারা চিন্তা ভাবনা করবে তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে আবার কুকুরের মতো থাকতে। অভিনয়টা খুব ভালো জানে, ভালো শিখেছে, এবং যদি উৎপল দত্ত বেঁচে থাকতেন, উৎপল দত্ত লজ্জা পেতেন অভিনয় দেখে। মঙ্গলবার রাজ্য স্তরের নেতাদের নিয়ে বিজেপির বৈঠক, সেখানে ছিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরই ফেসবুকে বোমা লেখেন, সমালোচনা তো অনেক হলো, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি এবং 356 ধারায় জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবেন না। এরপরই গুঞ্জন জল্পনা শুরু। তাহলে কি রাজীব তৃণমূলে ফিরতে চাইছেন? তাই কি বেসুরো? রাতেই রাজীবের বিরুদ্ধে সুর চড়িয়ে টুইটারে সরব হন সৌমিত্র খাঁ। লেখেন, মন্ত্রী হতে পারেনি বলেই কি পুরনো দলে ফিরতে ইচ্ছা করছে? বুধবার আরো এক ধাপ এগিয়ে রাজীবকে তীব্র আক্রমণ সৌমিত্রর। যাদের মেরুদণ্ড নেই তারা চিন্তা ভাবনা করবে তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে আবার কুকুরের মতো থাকতে। আমি এটাকে পছন্দ করি না। আমার মনে হয় বাংলার মানুষ এইবার তার জবাব দিয়ে দিয়েছে। কোনো দল বদলুকে বাংলার মানুষ সাপোর্ট করেনি। রাজীব ব্যানার্জি সবসময় ক্ষমতার সঙ্গে থেকেছেন। উনি যদি যান তাহলে ভুল করবেন। মমতা ব্যানার্জির দলে গিয়ে তো ওই অভিষেক ব্যানার্জি কোনো চামচা হয়ে থাকতে হবে। আমরা চাইবো যারা যারা যেতে চান তারা যেন খুব তাড়াতাড়ি বিদায় হন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা নতুন করে নতুন উদ্যমে আবার ভালো করে একসাথে মিলে কাজ করতে চাই। ঘরের লোকেদের আক্রমণ, প্রতিপক্ষেরও কটাক্ষ। দুর্জনের ছলের অভাব হয়। অভিনয় তো অনেক বড় অভিনেতা, অভিনয়টা খুব ভালো জানে, ভালো শিখেছে, এবং যদি উৎপল দত্ত বেঁচে থাকতেন, উৎপল দত্ত লজ্জা পেতেন অভিনয় দেখে। রাজীব যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কিন্তু যুক্তিসম্মত, মানে পোস্টের অংশটা আমি বলছি। কিন্তু আমার প্রশ্ন, এরা কি জ্ঞান পাপী নাকি যে আত্মঘাতী পদস্খলনের পর বিলম্বিত বোধোদয়? সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। এদিন ডোমজুড়ের বিভিন্ন এলাকায় গদ্দার মির্জাফর পোস্টারও পড়ে। পোস্টারে কারো নাম নেই, কিন্তু অনেকেই দাবি করছেন এই সব পোস্টারে ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং পরাজিত বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করা হয়েছে। নিউজ 18 বাংলা। তৃণমূলে ফিরতে চাইছেন অনেক দল বদলুই, কিন্তু তৃণমূল কি তাদের নেবে? সূত্রের খবর, দল বদলুদের নিয়ে শাসক দলের এখন ধীরে চলনীতি। 2019-এর লোকসভা ভোট, বিজেপির ভালো ফলের পর থেকেই বেসুরো হন তৃণমূলের একাধিক নেতা। শুরু হয় দল বদলের পালা। শুভেন্দু, রাজীব, রথিন, প্রবীর। কিন্তু 21-এর কুরুক্ষেত্রে বিজেপির ধাক্কা খেতেই নতুন করে নাটক। এবার তৃণমূলে ফিরতে চাইছেন দল বদলুদের অনেকে, কিন্তু চাইলেই কি পারবেন? তৃণমূল কি দরজা খুলে দেবে? দল বদলুদের ফের দলে জায়গা দেবে? এই সম্ভাবনা এখন কমই বলে মনে করা হচ্ছে, কারণ সূত্রের খবর, দল বদলুদের ফেরাতে কোনো তাড়াহুড়ো করতে নারাজ শাসক দল। তৃণমূলের এখন ধীরে চলো নীতি। সিদ্ধান্তটা ওয়ার্কিং কমিটি সম্পূর্ণভাবে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিয়েছেন, যে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিং এ আলোচনা করে সর্বস্তরে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্তে পৌঁছানো হবে। ইতিমধ্যেই অনেকে বিজেপি থেকে তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন, যেমন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু, দলিরানী মণ্ডল, অমল আচার্য, বাচ্চু হাঁসদা। আবার অনেকের নাম নিয়ে গুঞ্জন, যেমন শুভ্রাংশু রায়, প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সূত্রের খবর, দল বদলুদের ঘরে ফেরাতে তৃণমূল চলতে চাইছে ধীর গতিতে। পর্যবেক্ষকদের মতে এর কারণও আছে। 21-এর ভোটের মুখে এইসব নেতা দল ছেড়েছিলেন। এদের অনেককেই বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছে তৃণমূল। ভোটের পর এখন সেই সব বিশ্বাসঘাতক নেতাদের তাই জামাই আদর করে ফেরানোর প্রশ্ন ওঠে না। চাইলেই হাট করে দরজা খুলে দেওয়ারও প্রশ্ন নেই।
করোনা ইয়াসের মতো বিপর্যয়ের মাঝে এ বিষয়ে তৃণমূলের তাই ধীরে চলো নীতি। তাছাড়া যেসব দল বদলুর বিরুদ্ধে কয়েকদিন আগে লড়তে হলো, তাদের ভোটের পরেই দলে ফেরালে তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে ভুল বার্তা যেতে পারে। গোটা দিকটাই দল বিবেচনা করবে। যতক্ষণ না কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দলের তরফে ঘোষণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো উপসংহারে পৌঁছানোর কোনো জায়গা নেই। ভোটের আগে শাসক দলের অনেকেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন, তবে ভোটের ফল বেরোতেই তাদের অনেকেই ফের নিজেদের পুরনো দলে ফিরতে চাইছেন। কিন্তু শেষ পর্যন্ত দল যে তাদের ব্যাপারে ধীরে চলা নীতি নিচ্ছে তা নেতৃত্বের কথাতেই স্পষ্ট। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ বিকেলে নবান্নে যায় কেন্দ্রের প্রতিনিধি দল, আর সেই কেন্দ্রীয় দলকে ইয়াসের ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট দিল রাজ্য। এই বিষয়ে জানবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সোমরাজ, কি রয়েছে ওই রিপোর্টে? দেখো, মূলত রাজ্যের তরফে যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে, সেখানে 21,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব প্রাথমিক রিপোর্ট হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু রাজ্যের তরফে এটাও বলা হয়েছে যে যেহেতু দুয়ারে ত্রাণ চলছে রাজ্যের বর্তমানে, ফলত দুয়ারে ত্রাণ প্রকল্প শেষ হলে সার্বিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব মেমোরেন্ডাম আকারে কেন্দ্রকে পাঠিয়ে দেবে রাজ্য। কিন্তু সেন্ট্রাল টিম আজকে যখন এসেছিল, তাদেরকে বিভিন্ন দিক দিয়ে, অর্থাৎ কৃষি থেকে শুরু করে মৎস্য, বিভিন্ন দিকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির হিসেব সমেত প্রায় 21,000 কোটি টাকার হিসেব তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সোমরাজ। উত্তরপ্রদেশ ভোটের আগে কংগ্রেসে ধাক্কা, হাতের প্রসাদ পদ্মে। একদা রাহুল ঘনিষ্ঠ জিতিন প্রসাদ যোগ দিলেন বিজেপিতে। राष्ट्रीय दल के नाम पे अगर आज भारत में कोई दल है तो भारतीय जनता पार्टी। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট, তার আগে ধাক্কা কংগ্রেসে। হাত ছেড়ে পদ্মে গেলেন একদা রাহুল গান্ধী ঘনিষ্ঠ নেতা জিতিন প্রসাদ। और जिस चुनौतियां और परिस्थितियों से हमारा देश और विदेश में भी, हमारी सीमाओं पे भी जो चुनौतियों का सामना कर रहा है, उसके लिए अगर आज इस देश हित में कोई दल और कोई नेता सबसे उपयुक्त और मजबूती के साथ खड़ा है देश हित में, तो भारतीय जनता पार्टी और प्रधानमंत्री नरेंद्र मोदी जी। কংগ্রেসের তরুণ সৈনিক রাহুলের ছায়াসঙ্গী, ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী এহেন জিতিন প্রসাদ গেরুয়া উত্তরীয় গায়ে চড়িয়ে বললেন কংগ্রেসে থেকে মানুষের হয়ে কাজ করতে পারছিলেন না। कि जिस दल में मैं था, मुझे ये महसूस होने लगा कि हम लोग राजनीति में हैं और राजनीति एक माध्यम है, दल भी माध्यम है। अगर आप अपने लोगों के हितों की रक्षा नहीं कर सकते, उनके लिए काम नहीं आ सकते, तो आपका राजनीति और दल से में रहने में क्या औचित्य? উত্তরপ্রদেশের ব্রাহ্মণ পরিবারের সন্তান জিতিন। এই রাজ্যের উচ্চবর্ণেরা বিজেপির বড় ভোট ব্যাংক। পর্যবেক্ষকদের একাংশের মতে আগামী বছর উত্তরপ্রদেশের ভোটে পদ্ম শিবিরকে ডিভিডেন্ড দিতে পারে জিতিনের দলবদল। বিরোধের সূত্রপাত কয়েক মাস আগে। কংগ্রেস নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সোনিয়া গান্ধীকে চিঠি দেন 23 জন বিক্ষুব্ধ নেতা। এই 23 জনের একজন জিতিন। অভিযোগ, এরপর থেকেই জিতিনের জেলায় তার বিরুদ্ধে ময়দানে নামে উত্তরপ্রদেশ কংগ্রেস। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন জিতিন প্রসাদ। জিতিন প্রসাদ জি পশ্চিমবঙ্গ ঘুরেছেন নির্বাচনের সময়, কর্মীদের বারবার বলেছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। বিজেপি এলে পরে ভারতবর্ষের চেহারা কি দাঁড়াবে, সেই চেহারাটাও তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। তার মনের ভিতরে কি ছিল আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু এখন মনে হচ্ছে তিনি যেটা বলেছিলেন সেটা মুখের কথা, অন্তরের কথা নয়। এর আগে কংগ্রেস ছেড়েছেন আরেক রাহুল ঘনিষ্ঠ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার হাত ছাড়লেন জিতিন। হাতের প্রসাদ পদ্মে। নিউজ 18 বাংলা।